7,90,000 কোটি টাকার বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি। বৈষম্যহীন ও টেকসই অর্থ ব্যবস্থা গড়ার প্রত্যয়। পরিবহন ও জ্বালানিতে এবারও সর্বোচ্চ বরাদ্দ, তরুণদের জন্য থাকছে 200 কোটি টাকা। গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট খাতে বরাদ্দ 405 কোটি। বাজেট প্রস্তাবনায় বাড়ছে এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্য। কমছে তরল দুধ, কলম ও জ্বালানি তেলের দাম। প্রস্তাবিত বাজেট আগের সরকারি ধারাবাহিকতা, বলছে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ কম, দাবি সিপিডির। ঐকমত্যের মাধ্যমে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু। এবং 1 মাসের মধ্যে সংস্কার বাস্তবায়ন করে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, বলছে বিএনপি। জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ নয়, দাবি এনসিপি। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে পুরো সংবাদ। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। নির্বাচিত সরকার না থাকায় সংসদের পরিবর্তে বিটিভিতে এই বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যেখানে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখার আশা করছেন তিনি। এবার আকার কিছুটা কমলেও জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন এম এ আসিম। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় শিরোনামে অন্তর্বর্তী সরকারের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। একই সঙ্গে বিগত সময়ে বাড়তে থাকা বাজেটের আকার প্রথমবার কমল। মোট বাজেটের 5,60,000 কোটি টাকাই ব্যয় করা হবে বেতন ভাতা, ভর্তুকি সহ দেশ পরিচালনায়। আর উন্নয়নের জন্য ব্যয় করা হবে 2,45,609 কোটি টাকা। পরিচালন ব্যয়ের 5,60,000 কোটি টাকার মধ্যে আবর্তক ব্যয় ধরা হয়েছে 4,98,000 কোটি টাকা। আর অভ্যন্তরীণ ঋণের সুদ 1 লাখ কোটি টাকা ও বৈদেশিক ঋণের সুদ 22,000 কোটি টাকা। উন্নয়ন ব্যয় বরাদ্দ 2,45,000 কোটি টাকার স্কিম 5,303 কোটি টাকা। এডিপি বহির্ভূত বিশেষ প্রকল্পে 7,751 কোটি, বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 2,30,000 কোটি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে 2,555 কোটি টাকা ধরা হয়েছে। খরচের 7,90,000 কোটি টাকার 5,64,000 কোটি টাকা আসবে রাজস্ব আদায় থেকে, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড অন্তর্ভুক্ত কর 4,99,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর 19,000 কোটি টাকা ও কর বহির্ভূত আয় 46,000 কোটি টাকা এবং বৈদেশিক অনুদান 5,000 কোটি টাকা ধরা হয়েছে। আয়ের পর বাজেটে ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা। ঘাটতি পূরণে 1,05,000 কোটি টাকা বৈদেশিক ঋণ ও 1,01,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের। এবারের বাজেট সংসদে উপস্থাপন না হওয়ায় নাগরিকদের মতামত নেবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া বাজেট আগামী 23 জুনের পর যে কোনো দিন উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হবে। পরে তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। জুলাই অভ্যুত্থানের পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটের সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে যোগাযোগ ও পরিবহন খাত। এরপরই আছে বিদ্যুৎ ও জ্বালানি। প্রাধান্য দেওয়া হয় নবায়নযোগ্য জ্বালানি, তেল, গ্যাস অনুসন্ধান উৎপাদন বৃদ্ধির উদ্যোগকে। পাশাপাশি শিল্প উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে অগ্রিম আয়কর 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি 10,000 উদ্যোক্তাকে 1,000 কোটি টাকা ঋণও দেবে সরকার। পিপিপি তহবিল রাখা হয়েছে 5,040 কোটি টাকা।
এ বিষয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। এবারের প্রস্তাবিত বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩২,৩৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এতে গত অর্থবছরের তুলনায় বরাদ্দ কমেছে ২০% বেশি। এবছর বাড়বে না বিদ্যুতের দাম। আগামী 2040 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা 30% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং এর আওতায় আগামী 2028 সালের মধ্যে ৩,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বাজেটে কিছুটা হলেও স্বস্তি পাবেন দেশি উৎপাদনশীল ব্যবসায়ীরা। শিল্প ও অর্থনৈতিক সেবায় 5,038 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করতে অগ্রিম আয়কর 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে। এর আওতায় রয়েছে তৈরি পোশাক শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি, চামড়া ও ওষুধ সহ পরিষেবা। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে প্রান্তিক পর্যায়ে 10,000 উদ্যোক্তাকে দেওয়া হবে 1,000 কোটি টাকার ঋণ। বিনিয়োগ প্রকল্পে উৎসাহিত করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তহবিল হিসেবে আগামী অর্থবছরে 5,040 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। যদিও সরকারি বিনিয়োগে রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প বাদ দেওয়া হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নাগরিকদের জন্য কিছু পণ্যে থাকছে সুখবর, আবার কিছু পণ্যে গুনতে হবে বাড়তি শুল্ক। যেমন দাম বাড়ার তালিকায় রয়েছে এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্যে। আর দাম কমার তালিকায় রয়েছে তরল দুধ, আইসক্রিম, স্যানিটারি ন্যাপকিন, কলম ও জ্বালানি তেল সহ বেশ কিছু পণ্যে। বাজেটে এসব পণ্যের চিত্র তুলে ধরছেন সাদ আহমেদ। পরিশ্রমের টাকায় শখের বাড়ি বানাবেন, এ অর্থ বছরে বাড়াতে হবে বাজেট। রডের আমদানিতে ব্যাট 20 থেকে 23% এবং উৎপাদনে বাড়ছে 20%। এতে প্রতি টনে বাড়তি গুনতে হবে 1,400 টাকা। ক্ষুধা মেটাতে চুলা জ্বালাতেও গুনতে হবে বাড়তি শুল্ক, কেননা এলপিজি গ্যাসে ব্যাট অব্যাহতি সুবিধা কমানো হয়েছে। এতে বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম। খাবার সংরক্ষণ কিংবা ঠান্ডা পানি পানেও বাড়াতে হবে বাজেট। রিফ্রিজারেটরের ভ্যাট বাড়ছে 7.5% থেকে 15% পর্যন্ত। সেই সঙ্গে সমপরিমাণে এসিতেও বাড়ানো হয়েছে ভ্যাট। জ্যাম এড়ানো ও সময় বাঁচাতে মোটরসাইকেল কিনতেও দিতে হবে বাড়তি শুল্ক। হতাশায় ডুবে সিগারেট ফুঁকবেন, সেখানেও সুখ নেই। প্রতিবারের মতো এবারও সিগারেটে বেড়েছে শুল্ক। সম্পূরক শুল্ক হার 150% থেকে বাড়িয়ে করা হয়েছে 300%। এদিকে দাম বাড়ার তালিকায় রয়েছে মুঠোফোন, ব্যাটারি চালিত রিকশার যন্ত্রাংশ, লিপস্টিক সহ বিভিন্ন প্রসাধনী, ওয়ান টাইম প্লাস্টিক পণ্য, শেভিং ব্লেড। পোশাক কারখানা মালিকদের জন্য রয়েছে দুঃসংবাদ। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতায় বাড়ছে ভ্যাট। সেই সঙ্গে হেলিকপ্টারের যন্ত্রাংশ, চকলেট, মার্বেল, গ্রেনাইট, পাথরেও বাড়ানো হয়েছে শুল্ক। তবে বেশ পণ্যে রয়েছে সুখবরও। এগুলোর মধ্যে অন্যতম হলো তরল দুধ। প্যাকেটজাত তরল দুধে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া প্রস্তাবিত 2025-26 বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। শুল্ক কমছে জ্বালানি তেলও। ফুয়েল অয়েলের শুল্ক 5% এবং অন্যান্য জ্বালানি আমদানিতে 10% থেকে 3% কমতে যাচ্ছে। নন অ্যালকোহলিক জুস আমদানিতে কমানো হয়েছে 50%। কলমে অব্যাহতি দেওয়া হয়েছে ভ্যাট। এছাড়া পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক কমানো হয়েছে 500 টাকা। আইসক্রিমে সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে করা হয়েছে 5%। স্যানিটারি ন্যাপকিন, বিদেশি জুতায় কমছে দাম। শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে 30 ইঞ্চির মনিটরে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আয় 4,99,000 কোটি আর অন্যান্য উৎস থেকে আসবে 65,000 কোটি টাকা। আয়ের উৎসের মধ্যে মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ 1,88,518 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হয়েছে 3,75,000 টাকা। আর চুলায় যোদ্ধারা ছাড় পাবেন 5,25,000 টাকা পর্যন্ত। আরো জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। 2025-26 অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 65,000 কোটি টাকা সংগ্রহ করা হবে।
প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2025-26 অর্থবছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। এনবিআর নিয়ন্ত্রিত করসমূহের মধ্যে সর্বোচ্চ আয় ধরা হয়েছে মূল্য সংযোজন কর থেকে 1,88,518 কোটি টাকা, আর আয়, মুনাফা ও মূলধনের উপর কর থেকে আসবে 1,82,001 কোটি টাকা। এছাড়া সম্পূরক কর থেকে 68,244 কোটি আর আমদানি শুল্ক 51,438 কোটি টাকা। এনবিআর বহির্ভূত করের মধ্যে সর্বোচ্চ 11,886 কোটি টাকা আসবে নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি থেকে, আর কর ব্যতীত আয়ের প্রধান খাত লভ্যাংশ ও মুনাফা 10,791 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে আগামী 3 অর্থবছরের কর হার সম্পর্কে আগাম ধারণা দিয়েছেন অর্থ উপদেষ্টা, যেখানে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা। এছাড়া ন্যূনতম কর হার এলাকা নির্বিশেষে 5,000 এবং নতুন টিআইএন করলে ন্যূনতম কর দিতে হবে 1,000 টাকা। আর বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয়ে 5 লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এ সময় 2015 সালের পর নতুন বেতন কাঠামো না হওয়ায় এবারের বাজেটে সরকারি কর্মজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধিরও প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। সার্বিকভাবে সরকারি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। এই বাজেটের মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর হোটেল সারিনায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, রাজস্ব আয়ের সাথে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা হয়নি। বাজেটের আকার আরো ছোট হওয়া উচিত ছিল জানিয়ে তিনি আরো বলেন, আগামী সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। অফিস থেকে প্রেস কনফারেন্স আপনার রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। আপনি ওটাকে মাথায় রেখে যদি আপনি আমার মন্তব্য দিতে হয়, তাহলে কিন্তু এই বাজেটের সাইজটা আরো ছোট হওয়া উচিত ছিল। তাহলে এটা তো হাউস হোল্ডের মতো, আপনার গৃহস্থ একটা ইনকামের মতো, একই কথা, তো কোনো ডিফারেন্স তো নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি, শুধুমাত্র সংখ্যার সামান্য, কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে, যে ওদের যে কাঠামো কিন্তু একই রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। চলমান অর্থনৈতিক সংকটের কারণে বাজেটের আকার ছোট হয়েছে। 8.9% প্রবৃদ্ধির অর্জন অনেক বড় চ্যালেঞ্জ। বাজেট ঘোষণার পর সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এসব কথা বলেছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতে বরাদ্দ আরো বাড়ানো উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে আগের কাঠামোই রয়েছে, সুতরাং খুব একটা ভালো বলা যাচ্ছে না বলেও মনে করছে সিপিডি। অর্থবছরে যে রাজস্বের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেটা থেকে কিন্তু কমিয়ে 5,18,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, এবং এটাকে এখন আগামী অর্থবছরে 5,64,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা কিনা লক্ষ্যমাত্রাটা 8.9%। সুতরাং এটা 8.9% অর্জন করাটা, প্রবৃদ্ধি অর্জন করাটাও কিন্তু একটা আমাদের যে ট্রেন্ড দেখি গত বহু বছর থেকে, সেই ট্রেন্ড থেকে এটাও কিন্তু অনেক একটা বড়ই উল্লঙ্ঘন বলা যায়। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার নিয়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছাকাছি আছে তা নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যুক্ত করাই উদ্দেশ্য বলেও জানিয়েছেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভক্তিকরণের রাজনীতি নয়, বরং ঐক্যমত্য তৈরির চেষ্টা হচ্ছে এবং তা সম্ভব হবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে, এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে
দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। আজকে সেই সবাই উপস্থিত থাকতে পারে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। নির্বাচন কমিশনের উপর আস্থা না রাখতে পারায় নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা না করার আহ্বান জানান তিনি। বলেন, আগামী 30 কর্ম দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন, নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন, সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা, এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি যাতে সরকার বিবেচনা নেয়। সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এটাই হচ্ছে বিউটি অব দ্য ডেমোক্রেসি। কিন্তু আমরা আলাপ আলোচনা করব, আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব, কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো, কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এইভাবেই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আর সাবেক এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহালের পাশাপাশি সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। রায়ে সন্তোষ জানিয়েছে মেজর সিনহার পরিবার। আর এই রায় ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পরপর 4টি গুলি গলায় পা দিয়ে চেপে ধরে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু নিশ্চিত করে কয়েকজন পুলিশ সদস্য। ওই ঘটনায় করা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 জনকে খালাস দিয়ে রায় দেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে সোমবার আলোচিত এ মামলার বিচারিক আদালতের সেই রায় বহাল রাখেন হাইকোর্ট। ভবিষ্যতের জন্য এ রায় স্মরণীয় ও শিক্ষণীয় হয়ে থাকবে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ সহ প্রদীপ লিয়াকতদের হাত থেকে। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি জানিয়ে দ্রুত আপিল নিষ্পত্তি শেষে রায় কার্যকরের দাবি জানান সিনহার বোন। আমাদের তো আরো সামনে যেতে হবে, আরো কিছু পথ যেতে হবে, অ্যাপিলের ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় এই রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। এই মামলায় ওসি প্রদীপ লিয়াকত সহ সব আসামি কারাগারে আছেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রায় 6 কোটি টাকার গবেষণার কাজে অনিয়ম ও অর্থ আত্মসাৎ সহ নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। প্রায় 3 ঘন্টা অভিযান চালিয়ে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম গবেষণার নামে অর্থ লোপাটের নানা প্রমাণ পেয়েছে। তবে অধিদপ্তরের মহাপরিচালক দাবি করেছেন বরাদ্দের পুরো অর্থ নয়, এর 4 ভাগের 1 ভাগ উত্তোলন করা হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক পুলিশ প্রধান নূর মোহাম্মদ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। 3টি গবেষণার নামে কোটি টাকা আত্মসাৎ হয়েছে এমন অভিযোগে ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দুদকের অভিযান। অভিযোগে বলা হয় কোনো প্রস্তাব কাঠামোগত যাচাই ছাড়াই 6 কোটি টাকার 3টি গবেষণা প্রকল্পের অনুমোদন দেয় অধিদপ্তর। এমনকি মন্ত্রণালয়ের অনুমোদনও নেয়নি তারা। প্রায় 3 ঘন্টার অভিযানে নানা অনিয়ম, অসঙ্গতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পায় দুদকের দল। প্রাথমিক সত্যতা যে অভিযোগ আছে সেটার আমরা পেয়েছি
যেখানে সিঙ্গেল সোর্স বা অন্যান্য বিডাররা অংশগ্রহণ করেনি, মার্কেটে কিভাবে সিঙ্গেল সোর্স হিসেবে তাকে সিলেক্ট করলো এই প্রতিষ্ঠানকে, সেটা আমরা দেখব। তবে অধিদপ্তরের মহাপরিচালকের দাবি 4টি ধাপে প্রকল্পের অর্থ প্রদানের কথা ছিল। এর প্রথম ধাপের টাকা তুলতে পেরেছে গবেষকরা। কমিটি একটি রিপোর্ট প্রদান করে, সেই রিপোর্টে কমিটি যেটা বলেছে যে এই রিপোর্টের মান এবং প্রক্রিয়া নিয়ে কিছু তাদের অবজারভেশন আছে, তাদের যে বিল সেটা আমি বন্ধ করে দেই। যে কোনো অনিয়ম, যে কোনো দুঃশাসনের বিষয়ে জিরো টলারেন্স। এদিকে অবৈধ সম্পদ এবং সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক পুলিশ প্রধান নূর মোহাম্মদ দম্পতি এবং অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল দম্পতির বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। তার ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত মোট 2,83 লক্ষ টাকারও বেশি স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। বিভিন্ন মামলায় পলাতক পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।